বলছি না বারবার একটা কথা আমাকে বলবা না, আমার শুনতে ভালো লাগছে না। তুমি বুঝতে পারছো না আমার কি অবস্থা? সারা গায়ে পক্স হয়েছে, এই অবস্থায় কি তার সঙ্গে আমি দেখা করতে পারি? তুমি ফালতু ফালতু আমাকে বলছো, তুমি একদম বলবে না। এই কথাটাই 7 বছর আগে আমার মাকে আমি বলেছিলাম। তো কেন বলেছিলাম, কিসের জন্য বলেছিলাম, সেটা জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আমার জীবনের গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, কারণ আমার মানে সব মেয়েদের যে বিয়ের ডিসিশান নেওয়াটা খুব টাফ, মানে কি বলবো, জীবনসঙ্গী বাঁচাটা। তো আমার জীবনে 7 বছর আগে এই ডিসিশান আমাকে নিতে হয়েছিল। তো আমি কেন মাকে এই কথাগুলো কেন বলেছিলাম সেইটা জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে। তো আমার জীবনের লাভ স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার 2 দিদির বিয়ের পর কিছুদিন 1-2 বছর পর আস্তে আস্তে আমারও দেখাশোনা চলছিল। তো বেশ দেখতে আসছিল, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না কাউকে। যখন আমার বাবা তো মাছ ব্যবসা করে, তো তখনই আমার ভাসুর আমার বাবার কাছে এসেছিল। কেন এসেছিল? কারণ আমার হাজবেন্ডের জন্য ঘটক লাগিয়েছিল আমার শ্বশুরবাড়ির লোকে। তো হাজবেন্ডের জন্য তাই মেয়ে দেখছিল। আর আমার হাজবেন্ডের জন্য যেই ঘটক লাগানো হয়েছিল সেই ঘটকের বাড়ি আমাদের বাড়ির দূরে, মানে আমাদের বাড়ির আশেপাশে কাছে। তো সেই সূত্রে আমার বাবাকে চিনতো আর আমাকেও রাস্তাঘাটে যেতে দেখতো। তাই আমার বাবাকে বলেছিল যে একটা ভালো ছেলে আছে, তো তুমি দেখতে পারো তোমার মেয়ের জন্য। তো আমার বাবা সাফ বলে দিয়েছিল যে না, আমি ঘটক দেখে আমি মেয়েকে বিয়ে দেব না। তো এই কথা শুনে ধামাচাপা পড়ে গেছিল। তো বেশ কিছুদিন পর আমার ভাসুর আমার বাবার মাছ বাজারের ওইখানে এসেছিল, দিয়ে কথা বলেছিল। তখন আমার বাবার ভালো লেগেছিল, তা সেই কারণে বাড়িতে এসে আমার মাকে বলে এই কথাটা, যে এরা মতন বিষয়। হ্যাঁ, তখন আমি শুনেছিলাম। শোনার পর 2 দিন পর আমার গায়ে পক্স হয়েছিল। তো পক্স হওয়ার কারণে বুঝতেই পারছো কতটা শরীরে কষ্ট হয়। তো ওই পক্স নিয়ে আমি শুয়ে থাকতাম নিম পাতার ওপর। ওই টাইমে আমার মা বলেছিল যে তোকে দেখতে আসবে, তুই ঠিকঠাক করে রেডি হোস। তখনই আমার মাথাটা হয়ে গেছিল গরম, যে তুমি কি বলছো, এই টাইমে কি আমি তার সঙ্গে দেখা করতে পারি? আমার কি অবস্থা বুঝতে পারছো না? তুমি বারবার আমাকে একটা কথা বলবে না। আমি মার ওপর এই কারণে রেগে গেছিলাম। তো তাও পক্স হয়ে যখন আমার ঠিকঠাক হয়, তো ঠিকঠাক হওয়ার পর কিছুদিন পর আবার এই কথাটা ওঠে, তখন বাধ্য হয়ে আমি রাজি হয়ে যাই। যখন দেখতে আসে তো সবার সঙ্গে কথা বলছিলাম, মানে সবাই এসেছিলো, সবাই যেটা হয় দেখতে আসলে। তো তারপরে আমাদের একা দুজনকে আলাদা কথা বলার জন্য একটা ঘরে রেখেছিল। তো তখন কথা বলতে বলতে, আর আমার বাবার তখন ছিল অসুস্থ, 2টো কিডনি ড্যামেজ ছিল। তো সেই কারণেই আমি আমার বাবার ওষুধটা নিয়ে আসতাম পাঞ্জাব অমৃতসর। তো সেইখান থেকে অনলাইন থেকে ওষুধ আসতো, আর ভিডিও কলে ডাক্তারের সঙ্গে কথা হতো। তো এই কথাটা আমার হাজব্যান্ডকে জানাই। জানানোর পর আমি বলেছিলাম যে আমার মাসে 2বার আসতে দিতে হবে, কারণ আমার বাবার ওষুধটা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হয়। তখন অবস্থা মানে ফোন পেতে ছিল না, ওই ব্যাংকের মাধ্যমেই টাকাটা পাঠাতে হতো। তো তারপরে আমার হাজব্যান্ড রাজি হয়ে যায় যে না ঠিক আছে আসতে দেবো, এরম মতন কথা। তখনই আমার সেই কারণের জন্যই ওকে আমার ভালো লেগে যায়, যে আমার বাবাকে ডাক্তার দেখানোর, মানে কি বলবো, আমরা তো 3 বোন, তো আমার ভাই দাদা বলতে কেউ নেই। এবার যখনই শুনলাম যে ও আমার বাবাকে দেখবে, হ্যাঁ, তখনই ওকে আমার ভালো লেগে গেল। তারপরে ও রাজি হলো, আমিও রাজি হলাম। তারপরে ছেলে মেয়ে একসঙ্গে রাজি হলে মানে আমাদের পরিবার থেকে রাজি হয়ে যায়। তো তখন ওরও পছন্দ আমারও পছন্দ। তো সেইভাবে ফোনে কথা হতো। কিছুদিন পর ওই রেজিস্ট্রির যেই ফর্ম ফিল আপ করতে হয়, যেই ফর্মটাকে জমা দিতে হয়, কিছুদিন পর গিয়ে রেজিস্ট্রিটা হয়। তো আমাদেরও তাই রেজিস্ট্রি জমা দিতে গেছিলাম, সেজেগুজে গেছিলাম সবাই মিলে। তো তারপরে কিছুদিন পরে রেজিস্ট্রির জন্য ডাকবে। তো তার মধ্যে দেখা বলতে ও দেখা করতে চাইতো না,
আমিও চাইতাম না, আমারও ভয় লাগতো। একদিন কি হয়েছিল, ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূর না, তো কৃষ্ণনগরের মধ্যে, ওরও বাড়ি কৃষ্ণনগর, আমার বাড়ি কৃষ্ণনগরের মধ্যে এক ইয়েতে বাড়ি। তখন আমার বিয়ে যখন ঠিক হয়ে যায়, রেজিস্ট্রি হয়ে গেল, হওয়ার পর আমি কি করলাম, আমার কাকার মেয়ের বাড়ি মানে আমার জামাইবাবুর বাড়ি আমি গেছিলাম তো আইবুড়ো ভাত খেতে। দিয়ে তখন আমি দাঁড়িয়েছিলাম পিডাব্লিউতে, তখনই ও দূর থেকে দেখা করতে এসেছিল। তো আমার কাকার মেয়ে, আমার জামাইবু ছিল, আমি ছিলাম, ওরা বুঝতে পারেনি যে ও দাঁড়িয়ে রয়েছে। তো ওই দাঁড়িয়ে ওই দূর থেকে চোখে চোখে তাকানো, ওইভাবেই ভালো লাগতো, ফোনে কথা বলতাম। তারপরে দিদির বাড়ি চলে গেলাম, দিদির বাড়ি আইবুড়ো ভাত খেলাম। তো এইভাবেই মানে আমাদের বিয়েটাই টোটালি হয়েছে আমার বাবার অসুস্থতার কারণে। ও যখন রাজি হয়ে গেল তখনই আমার ওকে ভালো লাগতে শুরু করলো, এই কারণেই। তো কি বলতো, যে ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু সুখ দুঃখর সময় হাত ধরতে কজন পারে। তো আমার মাথায় সেটাই থাকতো যে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে তাকেই আমার জীবনসঙ্গী করব। তো সেই অনেক ছেলে দেখেছি, আমার সেইভাবে মনের মতো হয়নি। একটা মেয়ের তার বাবা হয় রাজপুত্র, বাবার মতোই তার হাজবেন্ডকে চাই, যে বাবার যা যা গুণ রয়েছে তেমনি যেন তার হাজবেন্ডের হয়। আর আমার বাবাকে আমি খুব খুব ভালোবাসি। তো যখন মানে ওই ঘটনাটাও অন্যদিন আমি শেয়ার করব, যে আমার বাবা দুটো কিডনি কীভাবে ড্যামেজ হলো, তো ওইটা অন্য ভিডিওতে শেয়ার করব। মানে বললেই যেন চোখে জল চলে আসে, তো সব ভুলে থাকতে হয়। তো যখন দেখলাম যে আমার পরিবারকে ও নিজের পরিবার মনে করছে, বা আমার অসুবিধাটাকে ও ভালোবেসে সেটাকে সলভ করতে চাইছে বিয়ের আগে, তো তখনই ভাবলাম যে না, ও আমার জীবনসঙ্গী হওয়ার উপযুক্ত। তো এইভাবেই আমাদের দেখাশোনা হয়ে বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ না, দেখাশোনা হয়ে মানে ভালোবাসা হয়েছে। তো বলতে পারো অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ মিলিয়ে, মানে আমাদের অ্যারেঞ্জ মানে কী বলবো, দেখাশোনা হয়ে ফোনে কথা বলে ভালোবাসা আমাদের মধ্যে একে অপরের হয়েছে। তো এইভাবেই তারপরে বিয়েও বেশি দিন লেট করেনি বাবা, কারণ বাবার শরীর খারাপ, তো বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে এর মতন ভেবেছিল, তার জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে। আমাদের লাভ স্টোরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লেই ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার।